মানে এখানে এলে এই মনটা কেমন ভালো হয়ে যায় কি বল। একটা শুকনো পাতা হরিণের খাঁচার ভেতরে হাত গুলিয়ে বলেন রহস্য রোমাঞ্চ উপন্যাসী নীলকমল ব্যানার্জি। বেনুদা খাঁচার ভেতরে থাকা হরিণদের দেখতে দেখতে বলে, কথাটা একেবারে ফিরে দেওয়ার মতন বলেননি, তবে ভাই তবে কি ভাই? বেনুদার থেকে অবাক দৃষ্টি তাকিয়ে ওই একই ভঙ্গিতে দাঁড়িয়ে প্রশ্ন করে নীলকমলবাবু। বেনুদা নীলকমলবাবুর থেকে ফিরে বলে, তবে প্রসূতির কোনোভাবেই বিরক্ত করাটা ঠিক নয়। আপনার কি মত? বেনুদার খোঁচা বুঝতে পেরে পাতাটা ফেলিয়ে নিজেকে সামনে নীলকমলবাবু বলেন, ও বেরিয়ে একবার ঠিকই বলেছিল বেনুবাবু, কিন্তু ওয়ান কোশ্চেন। বেশ তো, বলে ফেলুন। এই মশাই, এই চিড়িয়াখানায় সুন্দর বাড়িটা কোথা থেকে এলো মশাই? যদি একটু ধরিয়ে দেন। বেনুদা নিজের হাঁটা বন্ধ করে নীলকমলবাবুর দেখিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, সে কি, আপনি জানেন না? দাদা ছিল মশাই। ওখানে ইংরেজ আমলে গভর্নর থাকতেন, তবে মনোরঞ্জনের জন্য। এই বলেন কি মশাই? এই বলে মাটির ওপর মাথায় হাত দিয়ে ধপাস করে বসে পড়েন নীলকমল। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করি, কি হলো নীলকমলবাবু, শরীর খারাপ হয়েছে নাকি? নীলকমলবাবু কাঁদো কাঁদো ভাবে বলেন, সর্বনাশ হয়ে গেল ভাইয়া, আমার নতুন বই চিড়িয়াখানায় চিৎপাত, মানে আমি ওটাকে পোড়ো বাড়ি বলেছি ভাইয়া। বেনুদা মুচকি এসে বলে, আরে তাতে কি হলো নীলকমল বাবু, আপনার পাঠকরা ওই সামান্য ব্যাপারে কিছু মনে করবে না, তাই নির্ভাবনায় থাকুন। এই বলে বেনুদা নীলকমলবাবুকে হাত ধরে তুলে দাঁড় করায়। মানে বলছেন মশাই? আলবাত। এরপর একে একে শিম্পাঞ্জি, জলহস্তি, বাঘ, হাতি, বিভিন্ন ধরনের পাখি দেখে আমরা এসে বসি একটা খাওয়ার দোকানে। নীলকমলবাবু ইতিমধ্যে আমাদের তিনজনের জন্য কড়াইশুঁটির কচুরি আর আলুর দম অর্ডার করে দিয়েছেন। যথাসময় কচুরি টেবিলে আসতে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা এই এখানে কচুরি খাওয়াটা কি দরকার ছিল নীলকমলবাবু? ভদ্রলোক আমাকে আপাত মস্তক একবার ভালো করে দেখেন, তারপর সামান্য পরিমাণে কচুরি আলুর দমের ঝোলে ডুবিয়ে মুখে পুড়ে বলেন, মনে ভাইয়া, আমরা যখন ছোট ছিলাম না, শীতকাল এলেই এই চিড়িয়াখানায় আসা চাই, আর এই কচুরি আলুর দম সঙ্গে নেই কিন্তু। কিন্তু এখন তো কোনোভাবে শীতকাল নয় নীলকমল বাবু, বসন্ত এসে গেছে। তাও ভাইয়া, এখানে এলে এই মনটা কচুরি কচুরি করে। আমি বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছি বেনুদা ক্রমাগত মোবাইলটা দেখে চলেছে। আমি আবার জিজ্ঞাসা করি, কি হলো বেনুদা, কোনো অসুবিধা? বেনুদা কিছু বলতে যাবে অমনি ফোনটা বেজে ওঠে। বেনুদা ফোনটা রিসিভ করে টেবিল ছেড়ে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। নীলকমলবাবু কোনোই দিয়ে আমাকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করেন, এ ভাইয়া কি ব্যাপার বলো তো? আপনিও যেখানে আমিও সেখানে নীলকমল, তাই বেনুদা এলেই জানতে পারবেন। বেনুদার কথা শেষ হলে তিনি আবারও চেয়ারে এসে বসে। নীলকমলবাবু এবার জিজ্ঞাসা করেন, কি ব্যাপার মশাই, এই কোন সমস্যা? বেনুদা মুচকি এসে বলে, নতুন কেস। নীলকমলবাবু আমার দিকে ফিরে বলেন, মানে কিছুক্ষণ আগে বলছিলেন না ভাইয়া এই বসন্ত এসে গেছে, এই এতক্ষণ কিন্তু আসেনি ভাইয়া, এবার এলো। এরপর বেনুদার দিকে ফিরে বলেন, এই কেসটা কি মশাই? বেনুদা খাওয়া শেষ করে হাত ধুতে যাবার আগে বলে, কিছুক্ষণ অপেক্ষা করুন নীলকমল বাবু, সব জানতে পারবেন। বাড়িতে ফিরে এসে বেনুদা সেই যে সোফার ওপর সবুজ ডায়েরিটা নিয়ে বসেছে, তারপর থেকে একবারও কোথাও যায়নি। এদিকে আমি আর নীলকমলবাবু তীব্র উত্তেজনাকে সঙ্গে নিয়ে বসে আছি। বেনুদার কাছে কিছু জিজ্ঞাসা করবো তার কোনো উপায় নেই, আর সত্যি বলতে কি সাহসও পাচ্ছি না।
তাই আমরা একে অপরের মুখ দেখতে থাকলাম। এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। বেনুদা আমাকে বলল, যত বর্ষে দরজাটা খুলতে গিয়ে। আমি গিয়ে দরজা খুলতে দেখি একজন বছর 40-এর ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার পরনে প্যান্ট শার্ট, চুল এলোমেলো। আমাকে দেখি ভদ্রলোক বললেন, নমস্কার, প্রভাতবাবু আছেন? আমি বলি, হ্যাঁ আসুন, ভেতরে আসুন। ভনে ভেতরে আসতে বেনুদা বলে, নমস্কার মিস্টার লাহিড়ী। ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞাসা করেন, মানে কিছু মনে করবেন না মিস্টার মুখার্জি, আপনি আমার নামটা জানলেন কি করে? বেনুদা হেসেছে, বলে, আসলে আপনার হাতে যে রুমাল আছে তাতে I. লাহিড়ী লেখা আছে, তাই বলতে পারেন একটা আন্দাজ করলাম। আরে আমি ঠিক ছিলাম তো? ভদ্রলোক বেনুদার উল্টো দিকে চেয়ারে বসতে বসতে বলেন, ধন্যী মশাই আপনার অধ্যাবসায়। হ্যাঁ প্রভাতবাবু, আপনি একেবারেই ঠিকই বলেছেন। আমি হলাম ইন্দ্রনাথ লাহিড়ী। আমাদের আদিবাড়ি হাওড়া জেলার ময়নাপুর গ্রামে। আশা করি ময়নাপুরের জমিদার আদিনাথ লাহিড়ীর নাম আপনি শুনে থাকবেন। আদিনাথ লাহিড়ী? ও হ্যাঁ হ্যাঁ, উনি তো একজন মস্ত মাপের একজন শিকারী, এবং অনেকগুলো বইও উনি লিখেছেন মনে হয়। বেশ, তাহলে ভালোই হলো। নীলকমলবাবু এবার বলেন, এই তাহলে ওনাকে একটু কাল্টিভেট করতে হচ্ছে বসে। ইন্দ্রনাথ বাবু মুচকি এসে বলেন, হ্যাঁ না না, সেটার কোনো উপায় নেই। এই বলে চুপ করে যান মিস্টার লাহিড়ী। বেনুদা এবার বলে, ইন্দ্রনাথ বাবু, উনি হলেন বিশিষ্ট লেখক নীলকমল ব্যানার্জি, আর ওন আমার খুড়তুতো ভাই, কাম আমার সহায়ক পরেশনাথ মুখার্জি ওরফে পার্সে। ইন্দ্রনাথ বাবু নীলকমল বাবুর দিকে তাকিয়ে বলেন, মানে কি সৌভাগ্য আমার, আপনার মতন একজন স্বনামধন্য লেখক আমার সামনে বসে আছে, আমি ভাবতেই পারি না। সত্যি অসাধারণ। গদগদ মুখে নীলকমল বাবু কিছু বলতে যাবেন, এমন সময় বেনুদা গলা খাঁকড়িয়ে বলে, কিছু মনে করবেন না মিস্টার লাহিড়ী, যদি আপনার সমস্যার কথাটা একটু বলেন। ও হ্যাঁ মিস্টার মুখার্জি, আসলে এই বলে ভদ্রলোক পকেট থেকে একটা চিরকুট বান করে বেনুদার হাতে দেয়। বেনুদা সেটা দেখিয়ে আমাকে পাস করে। আমি তাদের দেখি একটা বাঘের পায়ের ছাপ। নীলকমলবাবু কাগজটা দেখে ইন্দ্রনাথ বাবুকে প্রশ্ন করে, মশাই রেধে? ইন্দ্রনাথ বাবু গম্ভীর গলায় বলেন, হ্যাঁ নীলকমলবাবু। তারপর বেনুদার দিকে মুখ ফিরে পড়ে, মিস্টার মুখার্জি, মানে বিপদে পড়ে আপনার কাছে। সে তো বুঝলাম মিস্টার লাহিড়ী, তবে ঘটনাটা যদি একটু খোলসাভাবে বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হয়। ভদ্রলোক এবার নিজের ভাবনাগুলোকে মাথার পেছন সাজিয়ে বলতে শুরু করলেন, আসলে মিস্টার মুখার্জি, এই চিরকুটটা আমরা পাই গতকাল সকালে আমাদের কুলদেবের মন্দিরের সামনে। বাবা মশাই সকালবেলা মন্দিরের দরজা খুলতে দেখেন মাটিতে ওই কাগজটা পড়ে আছে। বেনুদা আবার প্রশ্ন করে, মন্দির কি বাড়ি গন্ডির বাইরে? হ্যাঁ মিস্টার মুখার্জি, আসলে মন্দিরটা আমাদের পূর্বপুরুষ তৈরি করলেও মন্দিরটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়, তাই যাক সে কথা। আমাদের মন্দিরের দেবীর পুজোর দায়িত্বে আছেন গ্রামের এক পুরোহিত মশাই। তবে প্রত্যেক দিন সকালবেলা বাবা মশাই একবার বনদেবীর দর্শন করেন। বলতে পারেন মন্দিরের সকালের দরজা খোলার কাজটা তিনি নিজের হাতেই করেন। কিন্তু ময়নাপুরের বনদেবী ব্যাপারটা? অবাক হয়ে প্রশ্ন করে বেনুদা। আসলে মিস্টার মুখার্জি, আমাদের পূর্বপুরুষ একবার মায়ের স্বপ্নাদেশ পান, আর তারপরেই মন্দির নির্মাণ। নীলকমলবাবু এবার বলেন, আরে ভাই, এই সে তো বুঝলাম, কিন্তু ঘটনাটা কি? ভদ্রলোক এবার বলেন, আসলে মে মাসে ঠিক সকালবেলা বাবা মশাই যখন মন্দিরের দরজা সকালবেলা উন্মুক্ত করতে যান, তখন দেখেন মায়ের ঘটের সামনে প্রতিমার সঙ্গে থাকা বাঘের একটা ভাঙা দাঁত রাখা আছে, আর ঠিক তারই পাশে এই চিরকুট।
তা প্রথমে ব্যাপারটা খুব একটা গ্রাহ্য করেননি আমার বাবা মশাই। এরই ঠিক 15 দিনের মাথায় আবারও আমার এক বিধবা পিসিমা হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। আপনার পিসিমা কি আপনাদের সঙ্গেই থাকতেন নাকি? না না প্রভাতবাবু, উনি আমাদের সঙ্গে থাকতেন। উনি আগে অন্য জায়গায় থাকতেন। পিসুমশাইয়ের চলে যাওয়ার পর বাবা মশাই আবার নাকি আমাদের সঙ্গেই নিয়ে এসে রাখেন, তখন থেকেই আছেন। বাবা মশাই পিসিমার চলে যাওয়াটা মেনে নিতে পারেন না। বলা যায় উনিও এক প্রকার শয্যাশায়ী হয়ে পড়েন। মানে এখানেই শেষ নয় নীলকমলবাবু। এমত অবস্থায় আবারও একদিন সকালে আমি মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখি এই একই জায়গায় প্রতিমার বাঘের ভাঙা লেজটি রাগা আছে, পাশে চিরকুটে বাঘের পায়ের ছাপ। এরপর তা বারে বারে এমন ঘটায় আমি বাধ্য হয়ে পুলিশকে খবর দিই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপরাধীকে ধরা যায় না। রাতে কি রাতেই মন্দিরের দরজা কে বন্ধ করতো? রাতে নয় আমি, না হলে আমাদের মালিক কাকা। নীলকমল বাবু এবার হাসি মুখে বলে ওঠেন, বেশ তো, ওই মালিকই চেপে ধরুন না, দেখবি নেই সুর করেই এই কথাগুলো কিরকম বেরিয়ে আসছে। ইন্দ্রনাথ বাবু এবার মাথা নেড়ে আক্ষেপে শুরু বলেন, না নীলকমল বাবু, সেটা আর সম্ভব নয়। গত পরশুদিন মালিক কাকাও ঠিক একইভাবে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। সে কি? বেনুতা চেয়ারে শটান হয়ে বসে বলে ওঠে, হ্যাঁ মিস্টার মুখার্জি, আর শুধু তাই নয়, আজ সকালে মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখি মেঝেতে ইটের টুকরো দিয়ে লেখা, পারলে বেঁচে দেখাও। আমি মোবাইলে ছবিটা তুলে আনি। এই বলে মিস্টার লাহিড়ী নিজের ফোনটা বেনুতার হাতে দেয়। বেনুদা সেটা দেখে ফোনটা ফেরত দিয়ে বলে, পুলিশকে জানিয়েছেন নাকি? না না মিস্টার মুখার্জি, পুলিশের ওপর থেকে বলা যায় ভরসা এখন অনেকটাই চলে গেছে। আর সত্যি বলতে কি, এবারে কার ক্ষতি হবে সেটাও তো বোঝা যাচ্ছে না। তাই দয়া করে আপনি যদি কেসটা নেন তো খুব সুবিধা হয়, অন্তত একটা প্রাণ তো বাঁচে। নীলকমল বাবু বেনুতাকে বলে, আরে মশাই, মশাই কিছু তো বলুন। বেনুতা চেয়ারে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে ঠোঁটে আঙুল ঘষতে ঘষতে বলে, অপরাধী কি সেটা আন্দাজ করতে পারছেন নাকি ইন্দ্রনাথ বাবু? সেটা পারলে তো আপনার কাছে আসতেই হতো না বেনুবাবু। এই বলে চুপ করে যান ইন্দ্রনাথ বাবু। আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে থাকেন? বেশি কেউ নয়, আমি, বাবা মশাই আর ম্যানেজার অলোক বাবু, আপাতত এই কজন। আচ্ছা, ম্যানেজার বাবু কত বছর আছেন? বহুদিনের ব্যাপার, বাবার আমল থেকেই আছেন প্রভাতবাবু। সি, ঠিক আছে লারি বাবু, আমি কেসটা নিলাম, তবে আপনাদের ওখানে না যাওয়া অবধি আমি কিছু বলতে পারবো না। তাই আরে এ তো আমার সৌভাগ্য, আপনারা কালকেই চলে আসুন, ওখানেই থাকবেন। আর তার সঙ্গে এরপর একটু থেমে বলেন, আসলে বেশি দেরি করতে চাইছি না প্রভাতবাবু, এরপর কার পালা সেটাও তো বোঝা যাচ্ছে না, তাই না? ইন্দ্রনাথবাবু চলে যাওয়ার পর নীলকমলবাবু বেনুদাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার বলুন তো বেনুবাবু, ইন্দ্রনাথবাবু চলে যাওয়ার পর থেকেই দেখছি আপনি কেমন চুপ করে আসেন। বেনুদা জানলার সামনে দাঁড়িয়ে সিগারেটে একটা টান দিয়ে বলে, বিষয়টা ভীষণ গোলমেলে নীলকমল বাবু। প্রতিমায় থাকা বাঘের মূর্তির অংশ ভেঙে বাঘের পায়ের ছাপ রেখে যাচ্ছেন, আর তার কিছুদিন পরেই একজন করে মানুষ মারা যাচ্ছে। এদিকে সন্দেহ করার মতন কেউ নেই। আমি এবার বলি, আচ্ছা বেনুদা, ওই ম্যানেজার বাবুকে? আমার মুখের কথা থামিয়ে বেনুদা বলে, এইভাবে কিছু বলা চলে না পারছে। ওখানে না যাওয়া অবধি আর ঘটনাগুলো ভালো করে না খোঁজা অবধি কিচ্ছু বলা যাবে না। তবে কি বেনুদা? বেনুদা এবার আমাদের দিকে মুখ ফিরিয়ে বলে, আমাদের হাতে সময় খুব কম রে পারছে। এবারে মূর্তির ভাঙেনি ঠিকই, তবে লেখাটার কথাটা কিন্তু ফেলে দেওয়া যায় না। এরপর নীলকমল বাবুর দিকে ফিরে বলে, নীলকমল বাবু,
আপনি প্রস্তুত তো রহস্যের কিনারা করতে? আরে হাই হাল বাদ মশাই, আপনি আজ্ঞা দিলি এই কাল সকালে গাড়ি লাগিয়ে দিচ্ছি। অতর দিগন্তে নিবিষে মনের আঙিনার কাছে ফুটেছিল রবি, ফুটেছিল তারা, ভয় পাই যদি পাছে। কি ভাইয়া, কেমন লাগলো? গাড়ির জানলা থেকে বাইরে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে শিবেন হাজরার বিখ্যাত কবিতা বলে প্রশ্ন করেন নীলকমলবাবু। আমি ভাবছি কি বলি, কারণ কবিতার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারিনি। বিনোদা গাড়ির সামনের সিটে বসে বলে, খাসা হচ্ছে নীলকমলবাবু, চালিয়ে যান। আমি বলি, আচ্ছা নীলকমলবাবু, রবি আর তারা ফুটবে কি করে? ভদ্রলোক আমার রসিকতা ধরতে পেরে বলেন, আরে ভাইয়া, আরে কবিতার মজ্জাটা ধরতে হবে ভাইয়া, তাই কিন্তু ওই আসল রাজা। আমাদের গাড়ি যখন ইন্দ্রনাথবাবুর বাড়ির সামনে থামলো, দেখি ইন্দ্রনাথবাবু ইতিমধ্যেই আমাদের গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছেন। গাড়ি থেকে নামতে ভদ্রলোক আমাদের বাড়ির বাড়ির ভেতরে নিয়ে গেলেন। সত্যি এককালে যে বাড়ির অবস্থা বেজায় ভালো ছিল তা বলে দিতে হয় না। একটা লাল কার্পেট পেছনে ঘরে আমাদের বসতে পড়ে ইন্দ্রনাথবাবু বেরিয়ে গেলেন। আমি দেখি আমি আর নীলকমলবাবু একটা সোফায় ভাগাভাগি করে বসি, আর বিনুদা গোটা ঘরটাকে ঘুরে ফিরে দেখতে লাগেন। এই ঘরেই জিনিসপত্রের বইয়ের সংখ্যাই বেশি। এই ক্ষমা করবেন মিস্টার মুখার্জি, আসলে আপনাদের জন্য কিছু জলযোগের ব্যবস্থা করতে গিয়েছিলাম। বিনুদা মুচকে এসে বলে, এসবের কিছু দরকার ছিল না। তারপর আমাদের পাশের চেয়ারে এসে বিনুদা বসে, আর ঠিক আমাদের সামনের চেয়ারে বসেন মিস্টার লাহিড়ী। বিনুদাকে জিজ্ঞাসা করে, এর মধ্যে আর কিছু ঘটেছে নাকি? ইন্দ্রনাথবাবু চুপ করে যান, তারপর একটু ভেবে বলেন, তেমন কিছু হয়নি মিস্টার মুখার্জি, তবে কাল রাতে বাবা মশাইয়ের মনে হয় কেউ যেন তাকে ঘরে ঢুকেছে। তবে আমি খুঁজে দেখলাম কিছুই কোথাও নেই, হয়তো মনির ভুল। হ্যাঁ, সেটাই হতে পারে, তবে একটা সাবধানতা নেওয়া উচিত ছিল আপনাদের। আপনি বলেছেন লোকাল থানায় একবার খোঁজ দিয়ে দিন। এখন কোনো রকম রিস্ক নেওয়া যাবে না ইন্দ্রনাথবাবু। বিনোদার কথা বলতে বলতেই একজন পরিচারক এসে আমাদের সামনের টেবিলে সিঙ্গারা, মিষ্টি, শরবত রেখে চলে গেল। আমি দেখলাম বেনুদার শেখার থেকে একটা সিঙ্গারা তুলে কামড় দিয়ে ইন্দ্রনাথবাবুকে বলে, আচ্ছা ইন্দ্রনাথবাবু, একবার মন্দিরটা দেখে আসা প্রয়োজন, কারণ রহস্যের চাল কিন্তু বিস্তার হয়েছে ওই মন্দির থেকে। তাই হ্যাঁ সে তো আমি অবশ্যই নিয়ে যাব আপনাদের, তার আগে আপনারা একটু ফ্রেশ হয়নি, তারপর না হয়। বেশ, তাই হবে। দোতলার একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা করলেন ইন্দ্রনাথবাবু। 3টে সিঙ্গেল বিছানা, একটা স্টাডি রুম আর একটা প্রকাণ্ড জানলা। জানলার সামনে দাঁড়িয়ে দেখলাম বাড়ির পিছন দিকটা একটা পুকুর, কিন্তু যত্নের অভাবে তার জঙ্গলে সবুজ রূপ ধারণ করেছে, আর সেই পুকুর ঘিরে রয়েছে ঘন জঙ্গল। এই দিকটা দেখে নীলকমলবাবু বলেন, এই ভায়া, এই বাড়ির পেছন দিকে যা অবস্থা, তাতে অচেনা কেউ এদিকে গেলে রাস্তা হারিয়ে ফেলবে। কিন্তু মানতে হবে ভায়া, এই জায়গাটা কিন্তু যাকে বলে খাসা। সত্যি চারিপাশের পরিবেশ যাকে বেনুদার ভাষায় বলতে গেলে অসাধারণ। আমি বেনুদাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বেনুদা, কিছু বুঝতে পারলে? বেনুদা তার ব্যাগ থেকে জামা বার করতে করতে বলে, না রে পাশে, কিছুই বুঝতে পারিনি, তবে এটা বুঝেছি যে আমাদের পাশের ঘরটাই শিকার করা পশুদের সংগ্রহশালা। নীলকমলবাবু অবাক হয়ে বলেন, মানে কি করে বুঝলেন মশাই? আপনারা হয়তো লক্ষ্য করেননি, ইন্দ্রনাথবাবু আমাদের যখন এই ঘরে নিয়ে এলেন তখন পাশের ঘরের দরজা খোলা ছিল। তাই ধন্যী মশাই আপনার অধ্যাবসায়। এতে অধ্যাবসায় বা দৃষ্টির কিছু নেই নীলকমলবাবু, খালি আছে পর্যবেক্ষণী ক্ষমতা। আপনার মধ্যেও সেই ক্ষমতা আছে, তবে সেটা অধ্যাবসায়। নীলকমলবাবু তাকে হাত ঘষতে ঘষতে বললেন, মানে এই ঠিকই বলেছেন মশাই, আরও যত্নবান হওয়ার দরকার। বেশ, চলুন একবার মন্দিরটা দেখে আসা যাক।
আপনারা তৈরি হয়ে নিন। এই বলে বেনুদা এগিয়ে যায় স্নানঘরের দিকে। আমরা প্রস্তুত হয়ে ইন্দ্রনাথ বাবুর সঙ্গে বেরিয়ে পড়ি বনবিবির মন্দিরের উদ্দেশ্যে। লাহেরি বাড়ি গণ্ডি পেরিয়ে কিছু দূর এগোতেই শ্মশান, আর তার ঠিক পাশেই মা বনবিবির মন্দির। আমরা যখন সেখানে পৌঁছালাম তখন ভোগ আরতি চলছে। ঢাকের আওয়াজে চারিদিকে সাজো সাজো রব। ছোট্ট চারচালার লাল রঙের মন্দির, তারই সামনে লাল মেচের বিস্তীর্ণ চাতাল, আর তার উপর জনা দশেক মানুষ বসে আছেন। বেনুদা এবার বলে, এই সেই প্রতিমা ইন্দ্রনাথবাবু? হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন মিস্টার মুখার্জি। বাঘের দাঁত আর লেজ দক্ষ শিল্পী দিয়ে ঠিক করানো হয়েছে, কিন্তু আর লেখাটা কোথায় ছিল? ওই তো মায়ের গর্ভগৃহের সামনেই। বিশ্বাস করুন মিস্টার মুখার্জি, আমরা কিন্তু সত্যি সত্যি বিষম চিন্তায় আছি। তাই আপনি যদি... বেনুদা ইন্দ্রনাথবাবুর কথা থামিয়ে বলে, এখানে কোনো কথা বলা ঠিক হবে না মিস্টার লাহিড়ী। মানুষের কানে গেলে ব্যাপারটা খুব বুদ্ধিমানের কিছু হবে না। ইন্দ্রনাথবাবু এর বলেন, তাহলে চলুন, ওইদিকে শ্মশানের পাশে একটা পুকুরের ধার আছে, সেখানেই বাঁধানো চাতালে বসা যাক। নীলকমলবাবু কাপা কাপা গলায় বলেন, এই মানে এ বেনুবাবু, এই শ্মশান মানে? ভয় পাবেন না নীলকমলবাবু, আমরা সবাই আছি। প্রয়োজন হলে এই পাশের হাতটা আপনি শক্ত করে চেপে ধরুন। আমি নীলকমলবাবুর কানে রসিকতা করে বলি, রহস্য রোমাঞ্চ উপন্যাসিক শেষে শ্মশানে যেতে ভয় পাচ্ছেন, এটা কি শুনতে খুব একটা ভালো লাগছে নীলকমলবাবু? ভদ্রলোক আমার কথার কোনো উত্তর না দিয়ে গটমট করে শ্মশানের দিকে হাঁটা লাগালেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরঘাট, তারই একপাশে সিমেন্টের বাঁধানো বসার জায়গা, আর তারই ওপর আমরা তিনজন বসলাম। আর তার ঠিক উল্টো দিকে বসলেন মিস্টার লাহিড়ী। এখানে বলে রাখা ভালো, নীলকমলবাবু সুযোগ বুঝে আমাদের মাঝখানে কিন্তু বসে আছেন। বেনুদা এবার একটা সিগারেট ধরিয়ে বলে, মিস্টার লাহিড়ী, আপনার বাবার সাথে দেখা হলো না তো? আসলে প্রবাদবাবু, বাবা আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতেই পারবেন না। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, তাই ওনাকে... হ্যাঁ, আমি চেষ্টা করবো যাতে ওনাকে বিরক্ত না করতে হয়। এরপর বেনুদা কিছুক্ষণ চুপ করে, তারপর বলে, আর আপনাদের ম্যানেজার মশাইয়ের সঙ্গে আলাপ করা হলো না তো? ইন্দ্রনাথবাবু বললেন, আসলে উনি সকালে বিশেষ একটা কাজে সদরে গেছেন, এখন হয়তো চলেও এসেছেন। দাঁড়ান, আমি ফোন করে ডেকে নিচ্ছি। এই বলে তিনি ম্যানেজার অলোকবাবুকে ফোন করলেন। মিনিট দশেকের মধ্যেই একজন 60 বছর বয়সী ভদ্রলোক আমাদের সামনে এসে হাজির হলেন। তার পরনে ধুতি, পাঞ্জাবি, চোখে চশমা, আর মুখে চোখে গো বেচারা ভাব। ইন্দ্রনাথবাবু আমাদের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দিতে বিনোদা বলে, আচ্ছা অলোকবাবু, আপনি ঘটনাগুলোর সম্বন্ধে কিছু আলোকপাত করতে পারবেন? ভদ্রলোক বলেন, আগে আমি এসব কিছু জানি না বাবু, সারাদিন কাজের মধ্যেই থাকি, রাতে 9টার মধ্যে শুয়ে পড়ি, এর বাইরে আমি কিছুই বলতে পারবো না। বেশ, তো তোমার বাড়ি কোথায়? নদিয়া। কে কে আছেন? আমার এক দাদা আর বৌদি। আমি বিবাহ করিনি, মাঝে মাঝে ইচ্ছা করলে ওনাদের দেখে আসি। ঠিক আছে, আপনি আসতে পারেন। ভদ্রলোক একটা নমস্কার জানিয়ে চলে যাবেন, এমন সময় বেনুদা আবারও জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার নামটা? তিনি পেছন ফিরে বলেন, আগে অলোক কবিরাজ। বেশ, আপনি আসতে পারেন। ভদ্রলোক চলে যেতে ইন্দ্রনাথবাবু বলেন, অলোকবাবু আমাদের বহুদিনের কিন্তু কর্মচারী, তাই... বেনুদা কিছু একটা ভাবতে ভাবতে মাথা নাড়ায়। আমি বুঝতে পারি বেনুদার মনে এখন অনেক প্রশ্ন জড়ো হয়েছে, তবে তার উত্তর কি হবে সেটা জানা খুব মুশকিল। দুপুরে রাজকীয় খাওয়া দাওয়ার করে নীলকমলবাবু নিজের মধ্য দেশে হাত বোলাতে বোলাতে বললেন, মশাই, একটু হাঁটলে ভালো হতো না? মানে এমনিতেই বেলা তো অনেকটি হয়ে গেল, তার উপর এত খাওয়া দাওয়া, আর
ঘড়িতে মশাই বলছে বিকেল 4টে, তাই। চমৎকার বলেছেন নীলকমলবাবু। চলুন, যাওয়া তো যেতেই পারে। এবার ইন্দ্রনাথবাবু বলেন, মানে কিছু মনে করবেন না মিস্টার মুখার্জি, দুপুরে খাওয়া দাওয়ার পর আমার একটু শোয়া অভ্যেস আছে, তাই আপনারাই যদি... না না, কিছু মনে করার কিছু নেই, আমার রাস্তা মনে আছে। আগে বাবু, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বই, ম্যানেজার অলোকবাবু বলে উঠলেন। বিনুদা বলে, হ্যাঁ অবশ্যই, বলুন না। আপনারা পারলে নদীর পাড় থেকে ঘুরে আসুন। ওখানে এই বটতলায় বসে দামোদরের শোভা দেখার মতন, তবে সন্ধ্যার আগেই চলে আসবেন। গ্রামের ব্যাপার তো বাবু। বেশ তো, তাহলে যাওয়া যেতেই পারে। এ কি বলেন বেনুবাবু? আলবাত। মানে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল মশাই। নীলকমলবাবু বটতলার বসে পা দোলাতে দোলাতে বলেন। বেনুদা নদীর পাড়ে দাঁড়িয়ে এক মনে নদীর উল্টো দিকের দৃশ্য দেখতে দেখতে বলে, কিন্তু আমার প্রাণ যে জুড়াচ্ছে না নীলকমলবাবু। এই কেন মশাই? এবার আমি বলি, বেনুদা কিছু উত্তর পেল নাকি? বেনুদা এবার আমার দিকে ফিরে বলে, কিছুটা আন্দাজ করতে পারলেও শেষে সব গুলিয়ে যাচ্ছে। কিছু প্রশ্নের উত্তর পাওয়াটা খুব জরুরি। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বিপদ করতে পারে, কিন্তু... বেনুদার কথা থামাতে হলে মোবাইলের আওয়াজে পকেট থেকে ফোন বার করতে দেখা যায় ইন্দ্রনাথবাবু ফোন করেছেন। বেনুদা ফোনটি ধরে বলে, হ্যাঁ বলুন মিস্টার লাহিড়ী। কি সর্বনাশ! হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। বেনুদা ফোন রাখতে নীলকমলবাবু জিজ্ঞাসা করেন, মানে কি হলো মশাই? ইন্দ্রনাথবাবুর বাবা মারা গেছেন। মানে? হ্যাঁ, পাশে। আমাদের এক্ষুনি ওখানে যাওয়া প্রয়োজন। লাহিড়ী বাড়িতে ফিরে আসতে ইন্দ্রনাথবাবু ওনার বাবার ঘরে আমাদের নিয়ে যান। আমরা গিয়ে দেখি একজন বয়স্ক মানুষ বিছানার ওপর শুয়ে আছেন। নীলকমলবাবু বলেন, মানে মশাই এ কোথা থেকে কি হয়ে গেল বলুন তো? এ মাত্র 2 ঘন্টার মধ্যেই মানে কী সব ঘটে গেল যেন। বেনুদা সেদিকে কর্ণপাত না করে ইন্দ্রনাথবাবুকে জিজ্ঞাসা করে, কি করে হলো ইন্দ্রনাথবাবু? মিস্টার লাহিড়ী কাঁদো কাঁদো কণ্ঠ বলেন, মানে কিছু জানি না প্রভাত বাবু, বিকালে বাবাকে ওষুধ খাওয়াতে এসে দেখি এই অবস্থা। আমি ডাক্তারবাবুকে ডেকে পাঠাই, তিনি এসে বলেন এই অবস্থা। আমরা বাইরে চলে আসি। বেনুদাকে দেখলাম সে চিন্তিত, আর এই মুহূর্তে কিছু বলবেও না। আমরা বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। হঠাৎ অলোকবাবু সদর দরজা দিয়ে ছুটতে ছুটতে ইন্দ্রনাথবাবুকে বলেন, এই ছোট কর্তা মন্দিরে। এই বলে হাঁপাতে থাকেন তিনি। বেনুদা ইতিমধ্যে চোখের নিমেষে এক ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে, আর তার পেছন পেছন দৌড়াতে থাকি আমি আর নীলকমলবাবু। মন্দিরের সামনে পৌঁছতে দেখি দেয়ালে ইটের টুকরো দিয়ে লেখা, শেষ ভালো যার সব ভালো তার। নীলকমলবাবু এটা দেখে বলে ওঠেন, এ মশাই, মানে এবার কি করবেন মশাই? বেনুদা সেই দিকে স্ত্রীর দৃষ্টি রেখে বলে, শেষ আর ভালো হবে না খুনির নীলকমলবাবু। বেনু মুখার্জি তাকে আর সহজে ছেড়ে দেবে না। খেলা তো এবার শুরু হলো। মানে মশাই, পুলিশকে ডাকাটা কি খুব একটা উচিত হলো? না না, মানে ইন্দ্রনাথবাবুর অনুমতি না নিয়ে। নিচের খাটে বসে বেনুদার দিকে তাকিয়ে প্রশ্ন করেন নীলকমলবাবু। বেনুদা জানলা দিয়ে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে বলে, এছাড়া আর তো কোনো উপায় নেই নীলকমলবাবু। এতে সাধারণত দুটো কাজ হবে। আমি বলি, কি কি বেনুদা? বেনুদা এবার আমার দিকে দৃষ্টি দিয়ে বলে, প্রথমত খুনি সাবধান হয়ে যাবে। যেভাবে অন্যায়ভাবে একের পর এক কাণ্ড ঘটাচ্ছে সেটা আর করতে পারবে না। আর দ্বিতীয়ত ইন্দ্রনাথবাবুর বাবার দেহটা পোস্টমর্টম করা হবে, আর তাতে জানা যাবে মৃত্যুর কারণটা কি। মানে সত্যি মশাই,
আপনাকে যত দেখি এই ততই যেন অবাক হয়ে পড়ি। কিন্তু ভিন্নুবাবু, এর পরের একটা প্রশ্ন তো রয়েই যাচ্ছে। বেশ, তো কি প্রশ্ন? তাহলে আপনার এখানে কি কি কাজ বাকি রইল? এবারেই তো আসল খেলা বেনু মুখার্জির। খুনি বুঝতেও পারবে না কখন সে জেলের কারাগারের ভেতর ঢুকে গেছে। বেশ মশাই, তাই করুন। আমি বরঞ্চ এই আমার সাথে আনা মুড়ি খেয়েই ঘুমোতে যাই। আমি এবার বলি, সে কি, আপনি মুড়ি খেতে যাবেন কেন? ভাইয়া, এই মরা বাড়িতে খাওয়ার জিনিস খাওয়া ঠিক নয়। তার ওপর ইন্দ্রনাথবাবুর, নীলকমল বাবুর কথা থামাতে হলো, কারণ দুজন ভৃত্য এসে আমাদের রাতের খাওয়ার দাওয়া দিয়ে যায়। বেণুদের জিজ্ঞাসা করলে জানতে পারে ইন্দ্রনাথবাবু ঘরেই আমাদের খাবার দিয়ে দেওয়ার জন্য বলেছেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি আর নীলকমলবাবু যে বিছানার ওপর বসে আছি, আর বেণুদা চেয়ারে হেলান দিয়ে মাথার ওপর হাত রেখে বসে আছে। এমন সময় দরজায় টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুলতে দেখি ইন্দ্রনাথবাবু দাঁড়িয়ে। বেণুদা তাকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, আপনি কষ্ট করতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো হতো। বেণুদার কথা থামে ইন্দ্রনাথবাবু বলেন, মানে আপনি কাল ফিরে যান মিস্টার মুখার্জি। কেন? আমি আর কিছু চাই না। বাবা কি আগলাতে পারলাম না, তার উপর আজ আপনারা এলেন, মানে তারপর কী সব যেন ঘটে গেল বেণুবাবু। দেখুন ইন্দ্রনাথবাবু, কোনো ঘটনা ঘটাই আপনার ইচ্ছার উপর ছিল না। সবটাই একটা কাকতালীয়। তাই ওসব নিয়ে আপনি ভাববেন না। বাকি রইল আমাদের চলে যাওয়া। তা আমরা যাব ইন্দ্রনাথবাবু, কিন্তু চলে যাওয়ার আগে সবটা ফাঁস করে দিয়ে যাব। ইন্দ্রনাথবাবু বলে, মানে কি ফাঁস করবেন মিস্টার মুখার্জি? অপরাধী ভেবেছে যে বেনু মুখার্জিকে কায়দা করে কবজায় ফেলেছে, কিন্তু আমিও ছাড়ার পাত্র নই নীলকমলবাবু। কাল সকাল 8টায় আমরা চলে যাব, কিন্তু যাওয়ার আগে যা করার আমি করে দিয়েই যাব। বেশ, আপনার ওপর ভরসা আছে মিস্টার মুখার্জি। যা ভালো বোঝেন সেটাই করুন। ইন্দ্রনাথবাবু চলে গেলেন। কিন্তু এইদিকে নীলকমলবাবু দেখি মুখ হাঁ করে বসে থাকতে। বেণুদা জিজ্ঞাসা করে, কি হলো নীলকমলবাবু? মানে মশাই, আপনি এটা কি করলেন বলুন তো? কেন? মানে কাল সকালে আপনি রহস্যের কিনারা করে ফেলবেন, তার মানে? হ্যাঁ নীলকমলবাবু, আমি অনেকটাই ব্যাপারটা কুচিয়ে ফেলেছি, খালি সময়ের অপেক্ষা। আমি বলি, কিন্তু কিভাবে করলে বেণুদা? না পারছে এখন কিছু নয়, তবে এটা জেনে রাখ দেয়ালেরও কান আছে। আর তাছাড়া কিছু প্রমাণ না জোগাড় করলেও তো চলবে না। মানে কি মশাই, কি প্রমাণ মশাই? শুয়ে পড়ো নীলকমলবাবু, শুয়ে পড়ুন, কাল সকাল সকাল উঠতে হবে। এই বলে বেণুদা জানলার সামনে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ায়। নীলকমলবাবু এবার আমাকে জিজ্ঞাসা করেন, মানে কি কি বলি বলো তো ভাইয়া? তোমার দাদা তো কখন যে কি করেন তো বোঝাই যায় না। আমি হেসে বলি, অত ভাববেন না নীলকমলবাবু, বরং চলুন ঘুমিয়ে পড়ি, কারণ কাল সকালে অনেক কিছু ঘটার আছে। বলছি মিস্টার মুখার্জি, আমরা এখানে কেন? প্রশ্ন করলেন নীলনাথবাবু। বেণুদা বনবিবির প্রতিমা দর্শন করতে করতে বলে, বলবো মিস্টার লাহিড়ী, বলবো, কিন্তু আপনাদের ম্যানেজার বাবুকে দেখতে পাচ্ছি না তো। আসলে উনি আজ সকালে একটা দরকারে সদরে গেছেন। ও আচ্ছা। এরপর নীলকমলবাবুর দিকে ফিরে বলেন, যাওয়ার জন্য গাড়ি প্রস্তুত তো নীলকমলবাবু? মানে একদম মশাই। বেশ। মানে কিন্তু অপরাধী? ইন্দ্রনাথবাবু কথা থামিয়ে বেণুদা বলে, হবে হবে মিস্টার লাহিড়ী, হবে, তবে তার আগে কিছু জিনিসপত্র কেনা দরকার। কি জিনিস মিস্টার মুখার্জি? আপনাদের বাড়ির ইতিহাস আমি যেটুকু আপনার কাছ থেকে জেনেছি সেটুকুন জেনে আমি সন্তুষ্ট হতে পারিনি। তাই আমি আপনার অগোচরে
লাহিড়ী বাড়ির ইতিহাস সম্বন্ধে খোঁজ লাগাতে চাই, আর জানতে পারি এক নির্মম ইতিহাস। মানে নির্মম ইতিহাস? হ্যাঁ মিস্টার লাহিড়ী, আপনার পিতামহ মানে আদিনাথ লাহিড়ী শুধু শিকার করে প্রাণী হত্যা করেছেন তাই নয়, ওনার অত্যাচারে ধ্বংস হয়েছে অনেক সাধারণ পরিবার। আর ঠিক সেই রকম এক পরিবারের উত্তরসূরি ঠিক করেন না যে আপনাদের ধ্বংস করবেন একে একে। মানে এসব কি বলছেন মিস্টার মুখার্জি? আমি একদম ঠিক কথা বলছি মিস্টার লাহিড়ী, একে একে প্রাণ হারান আপনাদের পরিবারে বহু মানুষ। কিন্তু সে কে প্রভাতবাবু? বেশ, আপনি যখন জানতে চাইছেন তখন বলি। এই বলে বেনুদা ইন্সপেক্টর ভদ্রকে ডাকে, আর সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর তার সঙ্গে থাকা 2 কনস্টেবল নিয়ে হাজির হন ম্যানেজার অলোক কবিরাজকে গ্রেপ্তার করে। ইন্দ্রনাথবাবু অবাক হয়ে বলেন, মানে এটা কি করেছেন মিস্টার মুখার্জি? উনি আমাদের বহুকালের কর্মচারী। হ্যাঁ, সেই জন্যই তো খুন করতে সুবিধা হয়েছে ওনার। কিন্তু কেন? আসলে আপনার পিতামহ নিজের স্বার্থের পরিপূরণ করতে খুন করেন অলোকবাবুর বাবা ও মাকে। অলোকবাবু হয়তো খুন হতেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি পালিয়ে বাঁচেন, আর ঠিক তখনই তিনি মনস্থির করেন যে এর যোগ্য শাস্তি উনি দেবেন। এরপর অলোকবাবুর দিকে বেনুদা ফিরে বলে, কি অলোকবাবু, আমি ঠিক বলছি তো? নীলকমল বাবু এবার অবাক হয়ে বলেন, কিন্তু মশাই, ওই বাঘের পায়ের ছাপ আর বাঘের প্রতিমা ভাঙার কারণটা কি? বেনুদা হো হো করে হাসতে থাকে, তারপর মন্দির চাতালে বসে বলে, আসলে ওটা একটা বিশেষ প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন মিস্টার অলোক কবিরাজ। ওনার আসলে নাম অলোক কবিরাজ নয়। বলি তাহলে মশাই? ওনার আসল নাম হলো অলোকচন্দ্র বাঘ, আর সেটা মনে করাতেই কিছু ব্যবস্থা। এবার ইন্দ্রনাথবাবু জিজ্ঞাসা করেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর তো পাচ্ছি না মিস্টার মুখার্জি। কি প্রশ্ন? আপনি এত কিছু জানলেন কি করে? আমার প্রথম থেকে অলোকবাবুর ওপর একটা সন্দেহ হয়, আর ওই জন্যই আমি ওনার সম্বন্ধে খোঁজ লাগাতে থাকি। তবে এই বিষয়ে ইন্সপেক্টর ভদ্র আমাকে অনেক সাহায্য করেন। এরপর কিছুক্ষণ চুপ থেকে বেনুদা বলে, তবে একটাই আক্ষেপ রয়ে গেল ইন্দ্রনাথবাবু। কি মিস্টার মুখার্জি? আপনার পিতাকে আমি বাঁচাতে পারলাম না, আর সেটি আমার অক্ষমতা। এমন বলবেন না মিস্টার মুখার্জি, যা হওয়ার তা হয়েছে। আর এসব ভেবে কি করব বলুন তো? মানে হ্যাঁ মশাই, এসব ভেবে কোনো কাজ নেই, বরং আপনাকে কাল্টিভেট করতে হচ্ছে মশাই। এই বলে নীলকমল বাবু একটা স্যালুট দিয়ে বলেন, বাঘ শিকারী বেনুদা